আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের লেসন নাম্বার 21। আজকে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। এর আগে কিন্তু আমরা 20টা ক্লাস শেষ করেছি, যেখানে আমরা ছোট্ট ছোট্ট সেন্টেন্স মেক করা শিখেছি এবং কিছু ফ্রেজাল এক্সপ্রেশন শিখেছি, যেগুলো হচ্ছে আমাদের ইংলিশে কথা বলার জন্য অনেক বেশি হেল্প করবে। অর্থাৎ আমরা যখন বড় বড় সেন্টেন্স মেক করা শিখব অথবা আমরা যখন টেন্স শিখব, তখন কিন্তু সেইগুলো প্রয়োজন হবে। অর্থাৎ আমরা যদি প্রপারভাবে ইংলিশে কথা বলতে চাই, তাহলে ওই ফ্রেজাল এক্সপ্রেশনগুলোকে কানেক্ট করে আমাদের প্রপারভাবে কথা বলতে হবে। সেই জন্য হচ্ছে এর আগে হচ্ছে প্রয়োজনীয় যে ফ্রেজাল এক্সপ্রেশনগুলো, সেইগুলো হচ্ছে আমরা শিখেছি। তো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে যে ভার্বগুলো সব থেকে আমাদের বেশি ব্যবহৃত হয় এবং যে ভার্বগুলো নিয়ে আমরা সব থেকে বেশি সমস্যা ফেস করি। আমরা অনেকেই যখন সেন্টেন্স মেক করতে চাই, তখন সেন্টেন্সগুলো প্রপারভাবে মেক করতে পারি না, কারণ এখানে যে ভার্বগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ভার্বগুলোর ব্যবহার আমরা সঠিক ওয়েতে জানি না। কারণ এই ভার্বগুলো দুই রকম ব্যবহার হয়। আমরা একটা ব্যবহার অনেক সময় জানি আর একটা ব্যবহার অনেক সময় জানি না, যার কারণে আমরা হচ্ছে ক্লিয়ারভাবে সেন্টেন্স মেক করতে পারি না। কারণ কিছু কিছু সময় দেখি এগুলো অর্থ দিচ্ছে, আবার কিছু কিছু সময় দেখি এদের কোনো অর্থ থাকে না। এই বিষয়গুলো ধরতে পারি না। তো আপনি যদি টেন্স ভালোভাবে শিখতে চান বা সেন্টেন্স মেকিং যে প্যাটার্নগুলো আছে সেগুলো যদি ভালোভাবে শিখতে চান, তাহলে এই ভার্বগুলো সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো আজকের ভিডিও থেকে আপনারা একেবারে ক্লিয়ার একটা ধারণা পাবেন এবং প্র্যাকটিক্যালি আপনারা বুঝতে পারবেন যে এই ভার্বগুলো কিভাবে ব্যবহৃত হয়। এখন এখানে অনেকগুলো ভার্ব রয়েছে। আমরা এই ভার্বগুলো পার্ট বাই পার্ট শিখব। অর্থাৎ আমরা সিরিয়াল ওয়াইজ ৩ থেকে ৪টা ক্লাসে এই ভার্বগুলো আমরা ক্লিয়ারভাবে শিখে ফেলবো। এরপরে আমরা হচ্ছে টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং টেন্সের যত স্ট্রাকচার আছে, তাছাড়া যত ধরনের সেন্টেন্স মেকিং প্যাটার্ন আছে, মানে স্পোকেন ইংলিশে কথা বলতে যত ধরনের সেন্টেন্স আপনাদের মেক করতে হয় বা যত ধরনের স্ট্রাকচার আপনাদের শিখতে হয়, সবগুলো স্ট্রাকচার আমি হচ্ছে পার্ট বাই পার্ট ভিডিও আকারে আপনাদেরকে দিব এবং সেন্টেন্স মেক করা শেখাবো এবং ইংলিশে কথা বলা শেখাবো। তো চলুন আজকে হচ্ছে আমরা শুধুমাত্র এম, ইচ, আর এই 3টা ভার্বের ব্যবহার শিখব। এর পরবর্তীতে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে বাকি আমাদের যে ভার্বগুলো আছে সেগুলো শিখব। তারপরে আমরা মডাল শিখব, মডালসের পরে যে আমরা টেন্স শিখব। তো তাহলে আমরা আজকে শিখব এম, ইচ, আর এর ব্যবহার। এখন এখানে একটা কথা বলে রাখি, এখানে যে ভার্বগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এদের দুই ধরনের ব্যবহার রয়েছে। একটা হচ্ছে এরা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আরেকটা ব্যবহার হচ্ছে এরা হেল্পিং বা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যখন এরা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন এদের একটা নির্দিষ্ট অর্থ থাকে। অর্থাৎ এরা তখন সেন্টেন্সে অর্থ দেয়। আর যখন এরা হেল্পিং বা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন এদের কোনো অর্থ থাকে না। এখন এখানে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এই দুইটা কথা নিয়ে আপনাদের অনেকের ভিতরে কনফিউশন থাকতে পারে। এই দুইটাই একই, এদের আলাদা কোনো হচ্ছে ব্যবহার নেই। মানে হেল্পিং ভার্বও যা, অক্সিলারি ভার্বও তাই। এখন এক একজন এক এক নামে এগুলোকে ডেকে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের ক্লিয়ার করে দিলাম। এখন চলুন আমরা অ্যামিজারের ব্যবহারটা জানি। অর্থাৎ এদের যে দুই ধরনের ব্যবহার রয়েছে, আমরা যত সেন্টেন্স মেক করি না কেন, যত ধরনের কথা বলি না কেন, সেই কথাগুলোর ভিতরে এদের দুই ধরনের ব্যবহার আপনারা পাবেন। একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে মেইন ভার্ব হিসাবে অ্যামিজারের ব্যবহার। এই মেইন ভার্ব হিসাবে এরা হচ্ছে নির্দিষ্ট অর্থ দেয়, অর্থাৎ এদের অর্থ হয় অথবা হও এরকম হয়ে থাকে, ঠিক আছে? এখন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি। দেখেন, আই এম এ টিচার, আমি হই একজন শিক্ষক। এইখানে এর একটা অর্থ আছে, সেটা হচ্ছে হই, ঠিক আছে? আমি হই শিক্ষক। এরপরে দেখেন, হি ইজ আ টিচার, সে হয় একজন শিক্ষক, সে হয় একজন শিক্ষক। এখানে ইজের একটা অর্থ আছে, সেটা হচ্ছে হয়। এরপরে দেখেন, দে আর টিচার্স, তারা হয় শিক্ষক। এখানে দেখেন, এই আর এর একটা অর্থ আছে, সেটা হচ্ছে হয়। অর্থাৎ এইখানে এই এম, ইজ, আর মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু এরা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই জন্য এদের একটা অর্থ এখানে আছে। তো তাহলে যখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, তখন এদের একটা অর্থ থাকবে। যখন আমি এদের হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহারটা আপনাদের দেখাবো, তারপরে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। তো তাহলে বুঝবেন যে এরা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন আমি শুধুমাত্র এখানে 3টা সেন্টেন্স আপনাদের দেখিয়েছি। একটা am এর ব্যবহার দেখিয়েছি, একটা is এর ব্যবহার দেখিয়েছি, একটা are এর ব্যবহার দেখিয়েছি। আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে কখন আমরা am ব্যবহার করব, কখন is ব্যবহার করব, কখন are ব্যবহার করব। এই বিষয়টা নিয়ে আপনাদের
এরপরে যে ক্লাসগুলো হবে, অর্থাৎ এরপরে আমরা এই ভার্বের যে আলোচনা আছে এগুলো শেষ করার পরে আমরা মডালস ভার্বের কিছু আলোচনা করব। সেই মডালস ভার্বের ব্যবহারগুলো শেখার পরে আমরা হচ্ছে এইগুলো আপনাদের একেবারে ডিটেলসে শেখাবো যে কখন এম ব্যবহার করবেন, কখন ইজ ব্যবহার করবেন এবং কখন আর ব্যবহার করবেন। এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণেই ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকেন। এখন আমরা এই এম ইজ আর এর অক্সিলারি ভার্ব হিসাবে বা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহারটা দেখব। যখন এরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এদের কোনো অর্থ থাকে না। এখানে দেখেন আমি লিখে দিয়েছি এদের কোনো অর্থ নেই, অর্থাৎ এরা কোনো অর্থ এই সেন্টেন্সগুলোতে দিবে না। চলুন একটু প্রমাণ করে দেখি। আম প্লেইং, আই অ্যাম প্লেইং, আমি খেলতেছি। এখানে দেখেন এই অ্যাম এর কোনো অর্থ নেই, অর্থাৎ আমরা কিন্তু এখানে বলতে পারি না আমি হই খেলতেছি, এরকমটা কিন্তু বলা যায় না। ঠিক আছে, তার মানে এই অ্যাম এর এখানে কোনো অর্থ নেই। এইটা শুধুমাত্র এখানে সাহায্য করছে। কাকে সাহায্য করছে? এখানে আরেকটা মেন ভার্ব আছে দেখেন, পেলে। এই পেলেকে সাহায্য করছে। কেন সাহায্য করছে? কারণ এর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করেছি। এই আইএনজি যুক্ত করার কারণে এই অ্যামকে এখানে ব্যবহার করতে হয়েছে। তাহলে ক্লিয়ার হয়েছেন যে এই অ্যামটা এখানে সাহায্যকারী ভার্ব এবং কি কারণে সাহায্যকারী ভার্ব এটা হলো। তো একইভাবে দেখেন হি ইজ প্লেইং, সে খেলতেছে। সে খেলতেছে, এখানে আমরা বলতে পারি না কিন্তু সে হয় খেলতেছে। সে খেলতেছে, অর্থাৎ এখানে ইজের কোনো অর্থ নেই। আমরা এখানে দেখেছিলাম ইজের অর্থ হয়, তাই না? তাহলে এখানে ইজের কোনো অর্থ নেই। তো একইভাবে দেখেন দে আর প্লেইং, দে আর প্লেইং, তারা খেলতেছে। তো তাহলে দেখেন এখানে আর এর কোনো অর্থ নেই। আমরা বলতে পারি না কিন্তু তারা হয় খেলতেছে, এটা বলা যায় না, এটা কিন্তু ভুল। তাহলে এখানে অর্থ দিচ্ছে তারা খেলতেছে। ঠিক আছে, তো তাহলে এখানে এই যে অ্যাম, ইজ, আর এদের কোনো অর্থ নেই, এই জন্য এরা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন যে এই অ্যাম, ইজ, আর এর দুই ধরনের ব্যবহার হয়েছে। আপনি এরপরে যত স্ট্রাকচার দেখবেন না কেন সেখানে আপনি এই ব্যবহারটা সবসময় এই দুইভাবেই পাবেন। একটা হচ্ছে মেন ভার্ব হিসাবে, এদের একটা অর্থ থাকবে, আরেকটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসাবে, এদের কোনো অর্থ থাকবে না। তো এখানে দেখেন আমরা বলেছিলাম যে অ্যাম, ইজ, আর এর অর্থ হয় অথবা হও। এখন হও কখন অর্থ দেয় এই বিষয়টা নিয়ে আপনাদের সন্দেহ তৈরি হতে পারে। দেখেন আমরা যখন সাবজেক্ট ইউকে ব্যবহার করব তখন হচ্ছে এই অ্যাম, ইজ, আর এর অর্থ হবে হও। ঠিক আছে, যেমন আমি যদি ইউ এর মাধ্যমে একটা উদাহরণ দেখি, ইউ আর আ টিচার, তুমি হও একজন শিক্ষক। এখানে দেখেন তাহলে এই আর এর অর্থ হচ্ছে হও, অর্থাৎ আমাদের সাবজেক্ট অনুযায়ী এখানে হয় অথবা হও অর্থ দিবে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এর ব্যবহার ডিটেলসে দেখবো এরপরে। এটা নিয়ে আপনাদের সন্দেহ হওয়ার কোনো কারণ নেই, বা আপনারা যদি না বুঝে থাকেন তাহলে সেই ক্লাসগুলো দেখলে অবশ্যই আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো তাহলে এখান থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন যে এই অ্যাম, ইজ, আর এর দুই ধরনের ব্যবহার রয়েছে। একটা হচ্ছে এরা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে এরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো যখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাদের একটা অর্থ থাকে, আর যখন হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এদের কোনো অর্থ থাকে না। এতটুকু বিষয় যদি আপনারা ক্লিয়ার হতে পারেন তাহলে যখন আমরা টেন্স শিখব তখন দেখবেন যে আপনারা পানির মতো সেইগুলোকে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এতটুকু। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।